আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সারা দেশে চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজধানীর মিটফোর্ডে সোহাগ হত্যায় জড়িতরা যত ক্ষমতাশালী হোক, আইনের আওতায় আনা হবে বলেও জানান উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ উর্ফে সোহাগকে পিটিয়ে পাথর দিয়ে মাথা থেতলে ও খুলনায় যুবদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা, চাঁদপুরের মসজিদের ইমামকে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের ঘটনায় জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় সারা দেশে চিরুনি অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এক্ষেত্রে জনগণের সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। মিটফোর্ড হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে জানিয়ে রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। রাজধানীতে মিটফোর্ডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা সহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচন সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পন্ন করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব। এদের মধ্যে সজীব 7 নং ও রাজীব 10 নং এজাহার নামীয় আসামি। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার জসিম উদ্দিন জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের একটি দল নেত্রকোনা থেকে তাদের আটক করে। এই 2 জন সহ এ পর্যন্ত মামলার 7 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার জনবহুল সড়কে সোহাগকে হত্যা করা হয়। পুলিশ বলছে তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। সোহাগ হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই সঙ্গে আসামিদের বিদেশ যাত্রা ঠেকাতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট জারিরও আবেদন জানান তিনি। এদিকে এই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই রাজধানীর পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়, যে ঘটনা এখন টক অব দি কান্ট্রি। এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন। যারা মূল আসামি, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি রিট পিটিশনে চেয়েছি। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা চাওয়া হয়েছে। আসামিরা যেন পালাতে না পারে সব বন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করতেও আবেদন জানিয়েছেন তিনি। সরকার ইহার পক্ষে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি এবং কোতোয়ালি থানার ওসি সহ মোট 6 জনকে বিবাদী করেছি। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি
সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গেল 9 জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলায় আরো 2 আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় 30 আসামির 6 জনকে গ্রেপ্তার করা হলো। নতুন গ্রেপ্তার 2 জনকে 22 জুলাই আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেই সঙ্গে পলাতক 24 আসামিকে হাজির হতে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও আশুলিয়ার 6 মরদেহ পোড়ানো মামলায় শুনানি পিছিয়ে বুধবার ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত জিএম মাহমুদের রিপোর্টে। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে এভাবেই অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সঙ্গে সঙ্গে বুলেট এসে ঝাঁঝরা করে দেয় তার বুক। মৃত্যুর কোলে ঢলে পড়েন জুলাই আন্দোলনের প্রতীক আবু সাইদ। পুরো দেশকে নাড়িয়ে দেয়া এ হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার ছিল এ মামলার শুনানি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2 মামলায় নতুন গ্রেপ্তার 2 আসামিকে আগামী 22 জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেয়। 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। আর বাকি 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। গত 10 জুলাই আবু সাইদ হত্যা মামলার পলাতক 26 আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 2 জনের বিরুদ্ধে সেটি প্রযোজ্য হবে না বলে দিয়েছেন। এদিকে আশুলিয়ায় গণহত্যা ও 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে আদালতে তোলা হয়। তবে মামলার অগ্রগতি প্রতিবেদন না আসায় শুনানি পিছিয়ে আগামী 16 জুলাই পরবর্তী দিন ঠিক করা হয়। আশুলিয়া থানার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতর ঐতিহাসিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। 2 জুলাই এ মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, এমন প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। একমত হয়েছে আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়েও। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে 2য় ধাপের সংলাপের 12তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধেও একমত হয়েছেন নেতারা। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় অংশ নিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। আলোচনার সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। জরুরি অবস্থা জারি নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সেখানে কতগুলো রাইটসকে সাসপেন্ড করা যাবে না, যেমন রাইটস টু লাইফ, জীবনের ঝুঁকির যেটা সেটা, এবং কোনো ধরনের টর্চার করা যাবে না। চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি, এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। এছাড়াও আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে এমন প্রস্তাবে সবাই একমত হতে পেরেছে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 2টো বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে।
আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করিবেন। কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তাহারা সংবিধানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম 2 জন বিচারপতির মধ্য হইতে যে কোনো একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগদান করিবেন এমন বিধান সংযোজন করতে পারিবেন। এছাড়া সব দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাইলেও গঠন প্রক্রিয়া নিয়ে আরও আলোচনা হবে বলে জানিয়েছে কমিশন। এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য বিএনপিকে নিয়ে সুপরিকল্পিত চক্রান্ত করছে একটি মহল, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ও তারেক রহমানকে হেয় করতে পরিকল্পিতভাবে সাইবার অ্যাটাক হচ্ছে। তরুণদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। বিকেলে গুলশানে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিকে বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বইটিতে বিগত আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। আইন করে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধ করা হলেও দলের ত্যাগী কর্মীরা তখন অনলাইনে হাসিনা সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিল বলে জানান বক্তারা। তারেক রহমান রাজনৈতিকভাবে এটা তাবু ছিলেন, যার নাম উচ্চারণ করা যেত না। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে চক্রান্ত করছে একটি মহল, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব ষড়যন্ত্র মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিগত 15 বছরে বিএনপি এবং দলের নেতাকর্মীদের নানা নির্যাতন ও লোভ দেখিয়েও দল থেকে বিচ্যুত করা যায়নি। নতুন করে ষড়যন্ত্র হলেও বিএনপি আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। এদিকে বিএনপি মব ভায়োলেন্স বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। রোববার দুপুরে সিলেটে যে কোনো সংকট মোকাবেলায় বিএনপি জনগণকে নিয়ে কাজ করবে বলেও জানান তিনি। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না। কাজেই যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এই সমস্ত ঘটিয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক IGP বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছে বিএনপি। রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। অভিযোগপত্রে 2019 থেকে 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের আগ পর্যন্ত সংঘটিত 11টি গুমের ঘটনার উল্লেখ রয়েছে। এ সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীক হিসেবে শাপলার কোনো বিকল্প নেই জাতীয় নাগরিক পার্টির কাছে। না পেলে আইনি লড়াই যাওয়ার ঘোষণা দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীককে গ্যাজেট থেকে বাদ দিতে আবেদন করেছে এনসিপি। আতিক রহমানের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। আগারগাঁও নির্বাচন ভবনে 2.25 ঘণ্টা বৈঠক শেষে এনসিপি নেতারা নিবন্ধন স্থগিত থাকায় ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের দলীয় প্রতীক ইসির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবং নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে
এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, প্রতীক হিসেবে বিকল্প কিছু ভাবছে না এনসিপি, তাই শাপলাকে তালিকাভুক্ত করে আবারও আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠাতে আবেদন করা হয়েছে। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বৈঠকে সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন ও গত 3 নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এনসিপি নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা। কোনো রাজনৈতিক দল শুধু দ্রুত নির্বাচন চাইছে, শুধু ক্ষমতা চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার 13তম দিনে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় শহীদ মিনারের সামনে পথসভায় তিনি কথা বলেন। পরে বিকেলে ঝালকাঠি শহরের কাপুরিয়াপট্টির পথসভায় বলেন, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ছাত্র জনতা আবারও রাজপথে নামতে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কথা বলতে গেলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই, এই ধরনের ষড়যন্ত্র করে, এই ধরনের পায়তারা করে কোনো লাভ হবে না। আমরা দেশের ভিতরে বিভাজন চাই না, মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে আদেশ দেন, তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছে দুদক। গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি SK তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ শাহ মোহাম্মদ খসরুজ্জামান নামে এক আসামির আবেদনের রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটিতে এই স্থগিত আদেশ দেন। এর আগে গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ MP টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। চলতি বছরের 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মধ্যে একজন চট্টগ্রামের ছেলে ওমর বিন নুরুল আফসার ছিলেন 24 আন্দোলনের সক্রিয় যোদ্ধা। তবে গত বছরের 5 আগস্ট হাসিনা পতনের পর বিজয় মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে জীবন দিতে হয় তাকে। ওমরকে হারিয়ে এখনও শোকাহত পুরো পরিবার। 1 বছরেও খুনিদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট 36 দিনের টানা আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিজয় উল্লাস চলছে সারা দেশে। সবার মতো ঢাকার উত্তরায় বন্ধুদের সাথে বিজয় মিছিল শেষে বাসায় ফিরছিলেন ওমর বিন নুরুল আফসার। মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন তিনি। বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের শেষ মডিউলের শিক্ষার্থী ছিলেন ওমর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ভূমিকা ছিল তার। মায়ের আক্ষেপ, যুদ্ধে বিজয়ী হলেও তা উপভোগ করতে পারলেন না তার ছেলে। ছেলেকে কল দিয়েছি, তখন একটা ছেলে ধরছে, বলছে আন্টি এই মোবাইলটা যার, উনি আপনার কে? আমার ছেলে। আচ্ছা আপনি টেনশন করেন না, ওর থেকে গুলি লাগছে। এই কষ্টটা আসলে কিন্তু সহ্য করার মতো না, এটা হৃদয়টা অনেক বার হয়ে যায়। ইঞ্জিনিয়ার হয়ে বের হলে সম্মান যেটা দিচ্ছে, এর চেয়ে বেশি সম্মান আমি এখানে পাইছি যে ও শহীদ হওয়াতে। ওমর আফসারের স্বপ্ন ছিল বিমান প্রকৌশলী হবার। তার এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না স্বজন ও সহপাঠীরা। শহীদ ওমরের বিচারটা যেন সঠিকভাবে করা হয় এবং প্রত্যেকটা জুলাই আন্দোলনের শহীদদের বিচারটা যেন সঠিকভাবে করা হয়। আমি তো বিশ্বাস করি না কি ও গুলি খাইছে, কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিছে বা 1 ঘন্টা আগে। সরকার যতই বলুক না কেন, আপনারা যতই আসে আমাদের খোঁজ খবর নেন না কেন, আমরা এই শূন্যতাটা কখনো আমাদের মাঝে ফিল আপ হবে না। 18 জুলাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হলেও আন্দোলনকারীদের রাজপথে রেখে ঘরে বসে থাকতে পারেননি তিনি। লড়াই করে শেষ পর্যন্ত ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়। ওমরের মতো হাজারো শহীদদের জীবন যাতে মূল্যহীন না হয়ে পড়ে, এমনটি চাওয়া পরিবারের। আব্দুল হামিদ, RTV।
দাবি মেনে নেয়ার আশ্বাসে আজকের মতন আন্দোলন স্থগিত করল ঢাকা জেলা সিএনজি অটো রিকশা কল্যাণ মালিক সমিতি। সোমবার মন্ত্রণালয়ের বৈঠকে দাবি মেনে না নিলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা সিএনজি অটো রিকশা মালিক কল্যাণ সমিতির সভাপতি জুয়েল মালতিয়া। সন্ধ্যায় সেনাবাহিনীর মধ্যস্থতায় বিআরটিএর চেয়ারম্যান ও আন্দোলনকারীদের বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এর আগে সেনাবাহিনীর হস্তক্ষেপে 6 ঘন্টা বন্ধ থাকার পর মহাখালী রুটে যান চলাচল শুরু হয়। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটা দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।